এক মাস সিয়াম সাধনার পর খুশির বার্তা নিয়ে মুসলিম উম্মার ঘরে আনন্দের ঝর্ণাধারায় সমাগত ঈদ। আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে সেই চেনা সুর লহরী। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আজ শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল সারা দেশে যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। পবিত্র এই দিনটি মানবতা ও সম্প্রীতির এক অপূর্ব সংমিশ্রণ, যা সবাইকে এক সূত্রে বাঁধে। তবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনামলের ১.৫ যুগে বিএনপি ও তাদের সমমনা দলের নেতাকর্মীদের জন্য এই ঈদ উৎসব ছিল বিষাদ ও চরম কষ্টে। কারণ সেই সময়ে বিএনপির নেতাকর্মীরা জেলখানা কিংবা আত্মগোপনে থেকে ঈদের চাঁদ দেখতেন। পরিবারের সঙ্গে সেমাই খাওয়া বা সন্তানদের নতুন জামা কিনে দেওয়ার আনন্দ তাদের কাছে ছিল এক অলীক স্বপ্ন। তবে ২০২৪ সালের ৫ অগস্টের পর যে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছিল ২০২৬ সালের নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয়, সেই হাওয়াকেই যেন এক মহা উৎসবে রূপান্তর করেছে। তাই এবারের ঈদ এক দীর্ঘ লড়াইয়ের পর বিজয়ের আনন্দ ভাগাভাগি করার। এমন প্রেক্ষাপটে বিএনপি ও তাদের সমমনা দলের রাজনীতিকরা রাজনীতির বাইরে গিয়ে পবিত্র এই দিনটিকে কে কিভাবে কাটাবেন, কি আছে তাদের এবারের ঈদ ভাবনায়, এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আমার সাথে আছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি এবং আছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এমপি। স্বাগত জানাচ্ছি এই বিশেষ রাজখান এবং দুজনকে ঈদের শুভেচ্ছা। কেমন আছেন? আপনি দুজনেই আসলে কেমন আছেন? দুজনের কাছেই জানতে চেয়েছি দুজন কেমন আছেন, এবং দুজনেরই তো আসলে একদম নতুন প্রেক্ষাপটে। আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন পরিকল্পনা মন্ত্রী মহোদয় কিভাবে পরিকল্পনা করছেন ভালো থাকার, সেই বিষয়টি দেখার ব্যাপার। খুব দারুণ একটা কথা কিন্তু বলেছেন সাকিব ভাই। তাহলে আপনার কাছে আসি, যেটি মিলাদ ভাই বলছিল যে পরিকল্পনা মন্ত্রী আসলে ভালো থাকার কেমন পরিকল্পনা করছেন সেটার উপরে তো অনেকটা নির্ভর করছে। যে জায়গাটি দিয়ে আমি আসলে শুরু করছিলাম, নতুন একটা আবহে আসলে এবারে ঈদ হতে যাচ্ছে। দীর্ঘদিন পরে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার পেয়েছে এবং নির্বাচন পেয়েছে। সেই নির্বাচনের ধারায় আমরা ঢুকেছি, গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলছি আমরা, এবং যেই জেল জুলুম নির্যাতন আপনাকেও নানান সময় নানানভাবে নির্যাতিত হতে হয়েছে বিগত সরকারের আমলে, সেই সব কিছু পেরিয়ে আসলে একটা নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আছি আমরা। নতুন এক রকমের ঈদ কিনা এবার কেমন লাগছে? না, প্রথম বিষয় হচ্ছে যে এই মানুষের আকাঙ্ক্ষিত যে জায়গাগুলো, সেখানে আমরা অনেক দূর এগিয়েছি। একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচন মধ্য দিয়ে আমরা একটা সংসদ পেয়েছি এবং একটা সরকার গঠিত হয়েছে। যে সরকার আসলে ক্ষমতা পেয়েছে বলার চাইতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট করেই বলেছেন যে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি, আমরা ক্ষমতায় এসেছি, ক্ষমতায় গিয়েছি, এই কথাগুলো উনি বলতে চান না। ব্যাপারটা ওই জায়গা থেকেই, যে দায়িত্ব পাওয়া মানে হচ্ছে দায়িত্ব তো আসলে পালন করার একটা বড় ধরনের চ্যালেঞ্জ থাকে, চাপ থাকে এবং দায় থাকে। সেই জায়গা থেকেই পুরো ব্যাপারটা দেখার জায়গা হচ্ছে। হ্যাঁ, ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাই, এটা তো আসলে সেটা যাতে সবারকে নিয়ে ভাগাভাগিটা করা যায়। এবং এবারে কিন্তু বাঞ্ছারামপুরে যারা জনগণ আছেন, আপনার যারা ভোটার আছেন, তাদের একটা বিশেষ জায়গা থাকলো কিনা এই ঈদে আপনার জন্য? না, তা তো বটেই। মানে আমাদের সারা, শুধু আমার এলাকা বাঞ্ছারামপুরই নয়, মানে আমার মিল্লাত ভাইয়ের এলাকা জামালপুরে কিংবা সারা বাংলাদেশে প্রত্যেকেই ঈদের উদযাপনে অংশীদার হবেন। এবং আমরা যদি সবার জন্য যাতে একটা ঈদ আনন্দময় করতে পারি, সেইটা অঙ্গীকারের জায়গা। এবং এর মধ্যে তো ধরেন ঈদের আনন্দ তো সবার কাছে একই রকমভাবে আসে না। মানে আর্থিক সামর্থ্যের ব্যাপার আছে, ধনী দরিদ্রের ব্যাপার আছে, অন্যান্য আরও অনেকগুলো বিষয় ফ্যাক্টর হিসেবে কাজ করে। সেগুলোকে কিভাবে আমরা কমিয়ে আনতে পারি, কিংবা মানে আনন্দটা মানে সকলের জন্য মোটামুটি একটা ন্যায্য জায়গাতে আনা যায়, সেইটা সরকারের লক্ষ্য। এবং সরকারের এইটা অগ্রাধিকার ছিল বলে আপনি খেয়াল করে দেখবেন ঈদের আগে যত বেশি সম্ভব, এমনিতেই সরকার নানা ধরনের আর্থিক সীমাবদ্ধতার মধ্যে আছে, তারপরও কিন্তু সর্বোচ্চভাবে দেশের সাধারণ মানুষের কাছে নানাভাবেই সরকার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, যাতে করে মানুষ ঈদে তার আনন্দের ভাগীদারটা হতে পারে এবং নতুন করে তার যে ভবিষ্যতের পথ চলা, সেটার ক্ষেত্রে আশাবাদী হতে পারে। এবং সেই জায়গাটা
সরকার তৈরি করতে চেয়েছে। ফলে আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ একটা কথা বলছিলেন সাকিব ভাই, যে মানে আনন্দটার মাঝে আসলে একটা ন্যায্যতা খোঁজার চেষ্টা করেছেন। তার মানে আসলে এত লম্বা সময় ধরে আমরা নানানভাবে আমাদেরকে আসলে আনন্দ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে, যেই আনন্দটাতেও আসলে এখন আমাদের ন্যায্যতা খুঁজতে হচ্ছে। আমি জানি না এই জায়গাটিতে হয়তো আমরা আর আসতে চাই না। মিলাদ ভাই, এখানে একটু আপনার কাছে আসি। সাকিব ভাই যেটি বললেন না, যে এই আনন্দটা তো আসলে সবার, একটা লম্বা সময় আপনারা বিরোধী দলে ছিলেন, নানানভাবে আপনাদেরকে নির্যাতনের শিকার হতে হয়েছে। আমার এর আগের ঈদেও আপনার সাথে আয়োজনে বসার সুযোগ হয়েছে, আপনি জেলেও ছিলেন ঈদের সময়টাতে। এই যে সময়গুলো কেটেছে, এখন এবারের এই নির্বাচনের পর আমরা সবার প্রথম আসলে যেটি দেখেছি যে একটা অন্যরকম আবহ তৈরি করার চেষ্টা করেছে এই সরকার। বিরোধী রাজনৈতিক দলের যারা নেতাকর্মী আছেন তাদের সাথে দেখা করতে গেছেন প্রধানমন্ত্রী নিজে। এই যে আবহটা, সেটি আসলে থাকবে কিনা, এই আনন্দটা আসলে সবার একই রকম হবে কিনা? হ্যাঁ, আমার মনে হয় এটা হবে। কারণ রাষ্ট্র পরিচালনার দেখেন, এই ক্ষমতার জায়গায় উনি যেটা বললেন যে রাষ্ট্র ক্ষমতা যাওয়া না, রাষ্ট্র পরিচালনার ভার গ্রহণ করা, এই কথাটার মধ্য দিয়ে কিন্তু একটা পরিবর্তনের আভাস পাওয়া যায়। যে আমি ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ, আমরা যে কথাগুলি বলি যে ক্ষমতার আগে কিন্তু জনতা, এই কথাগুলি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এগুলা প্রথম থেকেই বলা শুরু করেছিলেন, সেটা যে মিন করছেন তিনি, তার কিন্তু এই এক মাসের এই আপনার সরকার পরিচালনার মধ্যে কিন্তু তা প্রকাশ পায়। আমরা আনন্দিত। আমি যেখানেই যাই আমি একটু জিজ্ঞেস করি আর কি সবাইকে, রিক্সাওয়ালা হোক, দোকানদার হোক, তাদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা আপনারা কেমন আছেন এখন? কই যে খুব ভালো। আমরা এখন কেন ভালো? যে রাস্তায় কোনোদিনও আমরা প্রধানমন্ত্রীকে দেখতে পারিনি। রাস্তায় দাঁড়িয়ে আমরা হাত নাড়তেছি, দেখতেছি আপনার জানালা দিয়ে উনি হাত নাড়ছেন এবং দাঁড়িয়ে আছেন আপনার রেড সিগন্যালে। এইটা সাংঘাতিক ভালো আছি। মানে চাওয়া কিন্তু খুব বড় না, কিন্তু মানুষের যে এই সিম্পলিসিটি, যে মানুষকে কতটুকু কাছে আনতে পারে, এটা আমি এই কয়েকজনকে জিজ্ঞেস করে আমরা তো মন্ত্রণালয়ে যেতে আমাদের খুব কষ্ট হচ্ছে। আমাদের অনেক দিন তো এরকম প্র্যাকটিসে ছিলাম না। প্রবাবলি আমাদের পরিকল্পনা মাননীয় প্রতিমন্ত্রীরও তাই হচ্ছে, যে সকালবেলা একদম উঠে আমরা 7টায় উঠতে হয়, 9টার আগে যেতে হবে, কারণ 9টার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী অফিসে থাকেন এবং আমাদের কাজ শেষ হওয়ার পরেও অনেকগুলি ফাইল থাকে, সময় শেষ হয়ে যায়, বুরুকটেটটা চলে যায়, কিন্তু আমাদের থেকে ওইটাকে শেষ করে তারপরে আসতে হবে আর কি। পরের দিন না হয়তো আবার কাজ করতে সুবিধা হবে। এই জন্য আবার হয়তো এই রোজার মধ্যে যেহেতু আপনার নামাজ আছে, তারপরে নামাজের শেষে সেহরি আছে, সেহরি করে কতক্ষণ বা ঘুমাতে পারে? 3 ঘন্টার বেশি মনে হয় আমরা কেউ ঘুমাতে পারিনি, আমার ধারণা আর কি। এই সরকারের কিন্তু এই যে আসলে এই কাজ কর্মযোগ্য, এটাও নিশ্চয়ই এখন খুব এনজয় করছেন। কর্মযোগ্যটা ভালো লাগছে যে এই জন্য যে অনেকগুলি এরর যেগুলি হয়তো আমাদের দ্বারা সেগুলিকে ইরেজ করা সম্ভব হবে। কারণ আমরা যে ফাইলগুলি দেখতেছি এর মধ্যেই দেখছি যে নানান রকমের অনিয়ম, দুর্নীতি বলবো কিছু ক্ষেত্রে, তারপরে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ডিরেক্ট কিছু অর্ডার দেওয়া। যেমন আমার মন্ত্রণালয়ে আমি দেখলাম অনেকগুলি ফাইলের মধ্যে আমাদের বিমানের বোর্ড নেই এখন, আমাদের পর্যটনের বোর্ড গঠন করা নাই, যেখানে একেবারে এককভাবে মন্ত্রী নিজে ডিরেক্টলি অর্ডার দিয়ে অথরিটিকে বলতো যে এটা করেন, এটা করেন, এটা করেন, যেটা আইনগত সিদ্ধ নয়। এবং এইভাবে চলেছে আর কি। এগুলি আমরা ঠিক করছি, এখন ঠিক করছি এমনভাবে যাতে করে একটু সময় লাগতে পারে, কিন্তু আমরা এটা নতুন পর্ষদ গঠন করছি। আমরা চিন্তা করছি পর্যটন এই খাতটাকে কীভাবে, যেভাবে দুবাই খুব তাড়াতাড়ি আপনার গ্রো করলো, আমাদের পর্যটন খাতটাকে কীভাবে আমরা গ্রো করতে পারি। অনেক প্রপার্টি আছে আমাদের। চ্যালেঞ্জটাও তো আসলে আপনাদের সামনে অনেক বেশি। চ্যালেঞ্জ নিতে হবে। চ্যালেঞ্জটা নেওয়ার মতো ক্যাপাবিলিটি আমাদের আছে বলে মনে হয় প্রধানমন্ত্রীকে দেখে। জি, সেই জন্য আমরা রাখতে চাই নিশ্চয়ই। সাকিব ভাই, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন তো, কিন্তু বাড়িতে যদি আমি যাই, সেখানে আসলে বাড়ির পরিকল্পনার সব দায়িত্বটা কার, আপনার নাকি বাড়িতে যিনি আছেন তার? না, আসলে আমরা তো দুজনই রাজনৈতিক কর্মী, ফলে শুরু থেকেই আমরা এমনকি একসাথে থাকার
অনেক আগে থেকে আমরা রাজনৈতিক কর্মী এবং যেহেতু একই সংগঠন করেছি, সে কারণে আমাদের আসলে ডিভিশন অফ লেবার যতটা সম্ভব আছে। তবে এটা ঠিক যে মানে যথারীতি আমার যে দায়িত্ব পালন করার কথা এবং উচিত সেটা সবটা করে উঠতে পারি না, সেটা ঈদের দিনটা কিভাবে কাটে? এবারের ঈদটা তো খুব ভিন্ন রকম। আপনি যেই দায়িত্ব পেয়েছেন সেখানে নিশ্চয়ই পুরো বাংলাদেশ এখন আপনার পরিবার, সবাইকে নিয়ে আপনার ভাবতে হচ্ছে, সবার সাথে কাছাকাছি যাবেন। এখন আসলে সবাই একটু বেশি করে আপনার কাছাকাছি আসারও তো হয়তো ভাবছেন কিনা, তাদেরকে নিয়ে আসলে কিভাবে ঈদটা কাটাবেন? একটা লম্বা সময় গেছে, আমরা আসলে সেই দুঃখের সময়গুলো থেকে একটু বেরিয়ে আসতে একটা ব্যবস্থা এবং একটা মানে পদ্ধতি বলেন, চর্চার ধরন বলেন, তৈরি করতে হবে নতুন করে। এর কারণ হচ্ছে যে এটা মানে ধরুন মন্ত্রণালয়ে আসা মানে কিন্তু একটা নির্দিষ্ট দায়িত্ব পালন করা, এবং সেটার জন্য একটা নির্দিষ্ট সময় লাগে। ওই সময়ে তো আপনি একই সাথে একজন মানুষকে কথাও বলবেন আর কাজও করবেন, দুটো তো একসাথে হয় না। ওইখানে কিছুটা মনোযোগের দাবি রাখে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে যেগুলোতে প্রবেশ করতে হয়। তো সব মিলিয়ে আমরা নতুন একটা আয়োজনও করতে হচ্ছে, যে এই যে সুনির্দিষ্ট উনি যেটা বললেন যে 9টা 5টা কিংবা 9টা 6টা 7টা এই পর্যন্ত তো সময় অনেক সময় লাগে। তারপরে হয়তো মানুষজনের সাথে দেখা করার আবার একটা আলাদা ব্যবস্থা তৈরি করতে হচ্ছে, কারণ না হলে ওই কোনোটাই ঠিক মতো। ঈদের দিনের সকালটা কিভাবে শুরু হয়? বাড়িতে মানে একদম বাড়ি থেকে নামাজ পড়ে এবার তো নিশ্চয়ই এলাকায় যাচ্ছেন কিনা ঈদে? না, ঈদের এতদিনকার যে অভ্যাস ছিল যে আসলে ঢাকায় আমি ঈদ করেছি সবগুলো ঈদই, এবং নামাজ পড়ে আমার মায়ের সাথে দেখা করা, এটা হচ্ছে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ। তারপরে হচ্ছে যথাসম্ভব মানে আমার যে বৃহত্তর পরিবার তাদের সাথে ঈদেই মানে দেখা হয়। অন্যান্য সময় এতটাই আসলে আমরা ব্যস্ততার জায়গায় থাকে খুব বেশি দেখা হয়ে ওঠে না, ফলে ওই জায়গাটা মিস করতে চাই না। তবে এবার তো আমার মনে হয় যে সবারই একটা আমাদের বাড়তি দায়িত্ব আছে নিজেদের নির্বাচনী এলাকায় যাওয়া এবং সেখানকার মানুষজনের সাথে আনন্দ বেদনা ভাগাভাগি করা। ফলে ঈদের সময়টা তারাও এক্সপেক্ট করছেন যে ওখানে থাকবো আমরা সেখানে, এবং যতটা সময় থাকবো। কিন্তু আসলে ছুটি, প্রয়োজনীয় ছুটিটা হয়তো পাওয়া যাবে না। যদি ঈদের আগে ছুটি পাওয়া যাচ্ছে, কিন্তু ঈদের পরে আবার মাঝখানে সময়টা আছে, ফলে ভাগ করে কাজেরও এত চ্যালেঞ্জ, হয়তো খুব একটা যে আসলে একটু অবসর সময় যাপন করবেন সেই সময়টা আপনারা খুব একটা হয়তো পাওয়ার এখন সুযোগ নেই। তারপরে মিলাদ ভাই, ঈদগুলো আসলে তো ভীষণ অন্যরকম হয়। ছোটবেলার ঈদ একরকম থাকে, বড় হওয়ার পর ঈদগুলো অন্যরকম থাকে। আপনি রাজনৈতিক কারণে ভিন্নভাবে ভিন্ন রকম আপনার ঈদ কেটেছে, সেই ঈদগুলোর কথা এখন মনে পড়লে আসলে কেমন লাগে? যে একটা কথা আছে না যে পৃথিবী আসলে সবকিছু ফিরিয়ে দেয়, এই যে ওই দুঃখের সময়গুলো পাশ কাটিয়ে সামনে এগিয়ে গেছেন। আপনি ঠিকই বলেছেন। আপনার সূচনায় বলেছেন আপনি যে আমাদের 17 বছর যে ঈদটা যেভাবে আমরা কাটিয়েছি, আমাদের হয়তো গোপনে থেকে চাঁদ দেখতে হয়েছে, ঈদ হবে কালকে, এরকম আপনার সূচনার বক্তব্য কিন্তু আপনি বলেছেন। এই সবগুলি সত্য কথা, এবং আমাদের এটার থেকে উত্তরণ ঘটিয়ে এই যে 5ই আগস্ট হলো, 5ই আগস্টের পরে ইন্টারিম গভর্নমেন্ট হলো, তাদের সময়ও কিন্তু আমরা খুব একটা চিন্তামুক্ত ছিলাম না। কারণ একটা মোভ কালচার সৃষ্টি হলো, তারপরে আজকে যমুনা ঘেরাও, কালকে এটাকে ফেস করো, নানান রকমের কেওয়াস কনফিউশন কিন্তু ছিল। ইলেকশন হবে কিনা, নানান ধরনের তর্ক বিতর্ক আপনার এখানেই হয়েছে। এবার সব কিছুর সমাপ্তি ঘটিয়ে ইলেকশনটা যখন ঠিক মতোই হলো, আমি অবশ্য বারবারই বলতাম যে আমার একটা দৃঢ় বিশ্বাস যে জনাব তারেক রহমানের সঙ্গে যখন লন্ডনে চিফ অ্যাডভাইজারের বৈঠক হয়েছে, তখন সিদ্ধান্ত হয়েছে যে এই সময় ইলেকশনটা হবে। আমি কিন্তু এটাতে খুব বিশ্বাসী ছিলাম। আপনারা এখানে কয়েকবার কথা বলেছে, অনেকেই অবশ্য যারা অপোনেন্ট ছিলেন তারা অনেক সময় বলেছেন যে না না হবে না, ইলেকশন হবে না, ইলেকশন হতে দেওয়া হবে না, বা নানান কাহিনী ছিল আর কি। যাই হোক, সব কিছুর উত্তরণ ঘটিয়ে যে আমরা গণতন্ত্রে পা দিয়েছি, এতে করে আর পা দেওয়ার পরের দিন থেকেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যারা আছি আর কি, সবাই যেভাবে মানে উৎসাহ নিয়ে কাজ করছি, তাতে করে আমার মনে হয় যে প্রপার গাইডেন্স থাকলে যেটা হয় আর কি, মাথা ঠিক থাকলে শরীরের সমস্ত অঙ্গ মাঝে মাঝে একটু মন খারাপ হয় ওই সময়কার কথাগুলো মনে করে, তখন আসলে যেভাবে ওইটা বলছি আমি যে এবারের ঈদটা অন্যরকম হবে, সত্যিকারের অন্যরকম হবে। মানে একদম
20 বছর পরে মনে হয় অন্যরকম আনন্দ উপভোগ করবো আর কি। 20 বছর পরে একবার এলাকায় যাবেন এবারে? এলাকায় যাব, আমি তো অবশ্যই যাব এলাকায়। এলাকার ঈদ, আজকে তো কালকে তো ঈদ, সো আমরা এলাকায় ঈদ করব এবং এলাকার লোকের সঙ্গে সবাই আসবে এবং সবাই চিন্তা করছে যে দেশটা ভালো হবে। এটা হলো বড় কথা, মানুষের মধ্যে একটা স্বস্তি। যেমন এই যে যুদ্ধ চলছে দেশ সমস্ত মিডল ইস্টে, কিন্তু এই যুদ্ধের কারণে যে তেলের দাম প্রায় 80টি দেশে বা 79টি দেশে আমি দেখলাম যে বেড়ে গেছে। বাংলাদেশে কিন্তু একটা গরিব দেশ, কিন্তু এটাকে একটা নিয়ন্ত্রণে রাখার জন্য যে প্রক্রিয়া সরকারের থাকা দরকার সেটা রেখে কিন্তু নিয়ন্ত্রণে রেখেছে, এখানে কিন্তু দাম বাড়ে নাই। এটা তো মানুষের মনে এক প্রকার স্বস্তি তারা বোধ করছে। যে একটা কথা আসলে বারবার আমার কেন যেন মনে হচ্ছে, আপনাদের দুজনের কাছে আমি আসলে এই প্রশ্নটা রাখতে চাই। আমরা বারবার তো বলছি আমরা নতুন একটা আবহে ঈদ করব, এই যে আসলে আমরা একটা লম্বা সময় দেখেছি শুধুই রাজনৈতিক প্রতিহিংসা, সেখানে আসলে বিরোধী দলীয় যারা রাজনীতি করেছেন তাদের সাথে যে আন্তরিকতার অভাব ছিল, এই অন্তত ঈদের দিনটাতে, যে দিনটিকে আসলে আমরা সব কিছুর ঊর্ধ্বে উঠে সবার সাথে সেই আন্তরিকতাটুকু দেখানোর চেষ্টা করি, এখন থেকে আসলে সেই যাত্রাটি আমাদের শুরু হবে কিনা? সাকিব ভাই কি মনে করেন? দেখুন, এই মানে অভ্যুত্থান, আত্মত্যাগ, এত বড় রক্তদানের পরে আমরা বাংলাদেশটাকে নতুন করে গড়ে তোলার সুযোগ পেয়েছি, তো আগের কায়দায় ফেরত যাওয়ার জন্য না। ফলে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই মানে কি? ফ্যাসিবাদটা না করা। আমরা যে ধরনের বিভাজন বলেন, যে ধরনের প্রতিহিংসার রাজনীতিটা দেখেছি, যেভাবে অত্যাচার করা হয়েছে বিরোধী দলকে, সেই পথ পরিহার করা হবে বলেই তো আমরা এর বিরুদ্ধে লড়াই করেছি। সুতরাং ওই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এই পার্থক্যটা তৈরি করতে পারা। অনেক ক্ষেত্রে যেটা ঘটে যে আমরা যখন একজনের বিরুদ্ধে দাঁড়াই তখন তাকে বিরোধিতা করতে গিয়ে তার অনেক কিছু নিজের মধ্যে আত্মীকরণ করে ফেলি। ফলে অনেক সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা শক্তি আবার নিজেরাই ফ্যাসিবাদী হয়ে উঠতে পারে। সেই সম্ভাবনা আমাদের এখানে যে একেবারে নেই তা না। আমরা অনেকগুলো লক্ষণ দেখতে পেরেছি যে একদল যেমন জাতিবাদী ফ্যাসিবাদের দিকে এইভাবে বাংলাদেশকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলতে চেষ্টা করেছিল, তাদেরকে পরাজিত করা হয়েছে। কিন্তু আবার আরেক দল একটা নির্দিষ্ট ধর্মীয় ব্যাখ্যা নিয়ে নানাভাবে একটা উগ্রবাদী রাজনীতি কিংবা ওই রকম একটা তারাই একমাত্র এইরকম সব তাদের মতটা চাপিয়ে দেওয়ার রাজনীতিটা সামনে আনার চেষ্টা করেছে। নানাভাবে আমরা তার লক্ষণগুলো দেখেছি। তো সেই জায়গাটা যাতে না থাকে সেটা এখানে প্রয়োজনীয়। এবং ধরুন আমাদের দিক থেকে তো আমরা শুরুতেই বলেছি যে বাংলাদেশ পুনর্গঠন করা, একটা রাজনৈতিক ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা যেটাতে সবাই নিজেকে অংশীদার মনে করতে পারবে। এবং যখন এইটা প্রতিষ্ঠা আমরা করতে পারবো তখনই কেবল রাষ্ট্র এবং রাজনৈতিক ব্যবস্থা জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখতে পারবে, যেটা আমাদের সার্বভৌমত্বের গ্যারান্টি। যদি আমরা এটা না পারি তাহলে আমরা নিজেরাই বিভাজিত হব এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়বে। এর উদাহরণ চান? খালি জাস্ট এই সাম্প্রতিক সময়ে দুনিয়ার দিকে তাকান। ফলে আমাদেরকে সেইটা অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে। এবং আমরা যেটা ভেবেছি, বিএনপির সাথে আমাদের যে রাজনৈতিক ঐক্যের জায়গা তৈরি হয়েছে, এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ জায়গা। আপনি খেয়াল করবেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার নিজের উপরে এই পরিমাণ অত্যাচারের পরেও 5ই আগস্টের পর 7 তারিখে ওনার এই ডিরেকশনটা খুব স্পষ্টভাবে ছিল যে প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি নয়। এবং বিএনপি চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু সেই রাজনীতিটাকে অগ্রসর করার চেষ্টা করছেন। তো সেই দিক থেকে আমরা আশা করি যে প্রতিহিংসা, ন্যায় বিচার দরকার। এর মানে এই না যে আপনি ন্যায় বিচার পাবেন না, মানুষ অবশ্যই ন্যায় বিচার পাইতে। হ্যাঁ, কিন্তু আসলে যে প্রতিহিংসা রাজনীতি ছিল সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। রাষ্ট্র নিজের ন্যায্যতা প্রতিষ্ঠা করতে পারে কিভাবে? যখন সে ন্যায় বিচার, এটার উপরে রাষ্ট্র দাঁড়িয়ে থাকে। রাষ্ট্র যখন ন্যায় বিচার নিশ্চিত করবে, আস্থা মানুষের মধ্যে তৈরি হয়, তখন প্রতিহিংসার জায়গাটা সেখান থেকে তো আসলে আমরাও বেরিয়ে আসতে চাই। এবং বারবার কিন্তু প্রধানমন্ত্রী সেরকম নানান রকম উদাহরণ আমাদের সামনে রাখারও চেষ্টা করছেন। এই যে বিরোধী দলের নেতাদের সাথে উনি দেখা করেছেন, যে সৌহার্দ্যের বার্তা আসলে বাংলাদেশের নতুন রাজনীতি পেয়েছে, সেই বার্তাটা আসলে ঈদের এই আবহটাতেও আমরা পাবো কিনা? দীর্ঘ সময় আপনারা আসলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন, যেটি আসলে আমরা সবাই জানি, সেই নির্যাতনটা থেকে আসলে আপনারা বেরিয়ে আসতে পারবেন কিনা? একটু আগে যেটা বললেন আর কি, যে আমরা একই সঙ্গে একটু
কষ্টও লাগছে, আনন্দের বেশি আনন্দ পেতে যাব হয়তো বা, এই জন্য কষ্ট লাগছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। তিনি যদি দেখে যেতে পারতেন এই শেষ সময়ে যে তার ছেলে দেশের প্রধানমন্ত্রী, এবং তিনি যে ওই 7ই মার্চে যে বক্তব্যটা দিয়েছিলেন যে প্রতিরোধ নয়, প্রতিহিংসা নয়, 7ই আগস্ট। হ্যাঁ 7ই আগস্টে আমাদের 5ই আগস্টের পরে একদিন পরে আর কি 6 তারিখে আমরা জেল থেকে বেরোলাম, 7ই আগস্টে তিনি বক্তব্য দিলেন। তো এটা যদি দেখে যেতে পারতেন যে তার ছেলে প্রধানমন্ত্রী হয়ে দেশের সবার সম্মতা বজায় রাখার জন্য, বিরোধিতা নয়, প্রতিহিংসা নয়, সকলের সঙ্গে একসঙ্গে মিলে রাজনীতি করা, একসঙ্গে মিলে দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করা, এটা যদি উনি দেখে যেতে পারতেন তাহলে ভালো লাগতো বেশি আরও আর কি। এটা একসঙ্গে মনে পড়ে আর কি। তারপরে আমি মনে করব যে তার বিদেহী আত্মা শান্তিতে থাকবে অবশ্যই, কারণ এই কোটি মানুষের যে আপনার জানা যায় অংশগ্রহণ, তার জন্য দোয়া, আমরা মুসলমান হিসাবে এটা বিশ্বাস করি যে নিশ্চয়ই আল্লাহ তাআলা এত লোকের দোয়া কবুল করবেন এবং তিনি জান্নাতে যাবেন, বেহেশতবাসী হবেন, এবং তিনিও হয়তো উপভোগ করবেন সেই আনন্দ। সেই আমরা জানি না সে একটু কি রাজনৈতিক আলোচনার বাইরে আসবো নাকি, মানে আপনাদের তো আসলে রাজনীতিতেই পুরো জীবন হয়তো আপনারা কাটিয়ে দিচ্ছেন, সেটাই সেভাবেই আপনারা দেশের জন্যই আপনারা নিজেদেরকে ত্যাগ করছেন, যদি আমরা এটা বলি এটা হয়তো ভুল হবে না, কিন্তু এরপর আসলে ব্যক্তি জীবন তো আছে। এই যে রাজনীতিতে এত মানুষ, কখনো কি আসলে মনে হচ্ছে মাঝে মাঝে একটু শুধুই পরিবারের সাথে ঈদ করতে চাই মিলা ভাই, এরকম সেটা ইদানিং মানে মনে হয় কিন্তু হয়ে ওঠে না আর কি, মানে সম্ভব হয় না, এটা কারোরই সম্ভব হবে না। কিভাবে কাটে বাড়িতে, ভাবির হাতে কোন রান্নাটা খেয়ে শুরু হয়? একটা সময় দিতে ইচ্ছে করে যে ঠিক আছে সবাই আপনারা যান, এখন একটু আমাকে সময় দেন। আমরা মানে জনগণের কাছে বা যারা থাকেন আর কি নেতাকর্মী সবার কাছে শেষ পর্যন্ত আমরা একটু অ্যাপিল করি আর কি, যে ভাই একটু আবদার, একটু ভাই একটু ছাড়েন, একটু সময় দেন, একটু আমরা পরিবারকে একটু সময় দিই। তখন সবাই একটু হাসাহাসি করে, এবং আমার বিশ্বাস এবার এটা সবাই মিলে আনন্দ উপভোগ করবে একসঙ্গে। আমার মনে হয় এবারের ঈদটা অনেক ভালো হবে, অনেক ভালো। আমি এটা ঈদের দিনটা সকালবেলা যাব আমরা নামাজ পড়তে, হয়তো দল বেঁধে যাব, হাজার হাজার নেতাকর্মী থাকবে সেখানে। ঈদের শেষে সভাপতি বা ওনাকেও হয়তো করতে হবে, ওনার নির্বাচনী এলাকা রয়েছে, সেখানে সবার উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখতে হবে। আপনার খুতবা পাঠের পরে ইমাম সাহেব বলবেন, মাননীয় এমপি অথবা মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিদ্বন্দ্বী যে যেখানে থাকুক না কেন, তাদেরকে ডেকে নিয়ে কিছু তাদের উদ্দেশ্যে বলার জন্য, তাদের বিগত দিনের যে কষ্ট লাঘব হয়ে সামনের দিনগুলি কিভাবে সুদিনে পরিণত হবে সেই আশা নিয়ে তারা কিছু শুনতে চাবে, সেই কথাগুলি কিছু বলা, এলাকার কিছু ডেভেলপমেন্টের কাছে কথা বলা, তারপরে দেশের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা রয়েছে সেগুলি নিয়ে কিছু কথা বলা, এবং আগামী 5 বছরে আমরা দেশকে কোথায় নিয়ে যেতে চাই সে সম্বন্ধে কিছু কথা বলা। এবং দেখেন ঈদের দিনটাও কোনো না কোনো ভাবে আসলে আপনাদের রাজনৈতিক আলোচনার মধ্যে আমাদের এর মধ্যে সুযোগটা আসলে রাজনীতি থেকে আপনি বেরোতে পারবেন না। রাজনীতির মধ্যে এটা নিয়ে আসলে বাড়িতে কি কখনো ঝামেলা হয়েছে কিনা যে এরকম ঝামেলা? প্রথম দিকে একদম, আমার তো 38 ইয়ার্স হয়ে গেছে আপনার এই রাজনীতির সঙ্গে। প্রথম দিকে কিছু একটু মান অভিমান হয়তো একটু সময় দিচ্ছ না, এখন নিশ্চয়ই তিনিও বুঝে গেছেন এখন আর এটা হয় না। সাকিব ভাই, আপনি মার কথা বলছিলেন, ছোটবেলার ঈদগুলো মনে আছে কিনা? মায়ের হাতের কোন রান্নাটা খুবই পছন্দ এখনো, যেটি আসলে মনে হয় যে মায়ের হাতের ওই রান্নাটা খেয়ে আসলে ঈদটা পালন করতে ইচ্ছে করে কিনা? না, মানে অনেক বিষয়ই আছে, তবে ঈদের সবচেয়ে মানে যে জিনিসটা এর মধ্যে আরো কয়েকটি অনুষ্ঠানে বলতে পারিনি, আপনার অনুষ্ঠানে বলি, মানে সেটা হচ্ছে যে এই যে সন্ধ্যাবেলা চাঁদ রাতে ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশি, এই গানটা তো আমরা অন্তত আমি আমার শৈশব থেকে এখন পর্যন্ত শুনি। এই গান শুনেই আসলে আমরা বড় হয়েছি। ওইটা কিন্তু একটা বেশ মানে ওই সময়ের অন্যতম আনন্দের বিষয় ছিল আর কি, যখন সন্ধ্যার সময় এই গানটা আমরা শুনতাম আর কি। তো মনে হতো যে পরের দিন কি যেন হবে।
যদিও শেষ পর্যন্ত দিন শেষে মানে অপূর্ণতা থাকতোই, যে হয়তো আরো অনেক কিছু আরো অনেক কিছু ঘটবে, মানে অজানা কিছু ঘটবে, যেটার প্রত্যাশা হয়তো অজান্তেই তৈরি ছিল। এই সমস্ত বিষয়গুলো ছিল। আর ব্যাপারটা হচ্ছে যে মায়ের হাতের রান্না তো আমরা ছোটবেলা থেকে যেটা খেয়েছি এখনো পর্যন্ত প্রতিদিন সেটাই প্রতি ঈদে সেটাই ইয়ে করি আর কি। মানে অন্তত পক্ষে উনি এখনো অসুস্থতা সত্ত্বেও তদারকি করেন, ফলে সেই জায়গাটা আছে। মিলাদ ভাই, আপনার সবচেয়ে প্রিয় খাবার কি ঈদের দিনটাতে অন্তত? আমি তো আমার মা বাবা কেউ নাই, তারা মৃত্যুবরণ করেছেন। আমার সবচেয়ে প্রিয় খাবারটা হলো সকালবেলার খাবারটা আর কি। মানে নামাজ পড়ে এসে আমাদের সকালবেলায় এই খাসি জবাই করা হয়, এটা দিয়ে আপনার এটা ভুনা খিচুড়ির মতো করা হয় আর কি। যদিও ওই এটাকে বলা হয় যে এই ঈদ উল ফিতর কিন্তু সেমাই খাওয়া ঈদ বলা হয় আর কি। এটা গ্রামে গঞ্জে এরকম মানে মিষ্টি খাওয়ার ঈদ, সেমাই খাওয়া ঈদ এটা বলে গ্রামে আমাদের জামালপুরের এলাকার। আর ওইটা হলো কুরবানি ঈদ, ওইটার গরু খাওয়া ঈদ আর কি। মানে এরকম হলো কথাবার্তা এরকম। তো সেমাই খাওয়া ঈদের সেমাই টেমাই তো খাইলেন আপনি, বিভিন্ন ধরনের মিষ্টান্ন থাকলো। তারপরে মজার খাবারটা হলো টাটকা গরু, ওই যে খাসি জবাই করে যে সকালবেলায় আপনার যে সিন্নির মতো করা হয় আর কি। এটা পারিবারিক কাইন্ড অফ, এটা খিচুড়িও না, আবার ধরেন পোলাও না, এরকম না আর কি। হ্যাঁ, একটু ওরকম সব মিলিয়ে একসঙ্গে নামাজ পড়ে এসে একসঙ্গে খেতে বসি, টাটকা গরম খাবারটা সবাই খেয়ে দিয়ে একটু হাসাহাসি করলাম, মজা করলাম। আমি যতটুকু জানি, যদি খুব একটা ভুল না করে থেকে, আপনার পশু পাখির প্রতি একটা অন্য রকমের ভালো লাগা আছে, ভালোবাসা আছে, তাদেরকে নিয়ে আপনি কাজও করেছেন, আপনি নানানভাবে আসলে এগুলোর সাথে জড়িত। সেই জায়গাটা আসলে আমরা অনেকেই হয়তো জানি না। একটু যদি আজকে আমি সেটা নিয়ে একটু আলোচনা করি, মানে এই ভালোবাসাটা আসলে ছোটবেলা থেকে কিনা? এটা ছোটবেলা থেকেই আমার, এটা একদম ছোট থেকে আসলে টিয়া পাখি, ঘুঘু এগুলি আমার চাচা পুষতেন আর কি। তো তার এর থেকে ওই আপনার কবুতর ছিল আমাদের বাড়িতে অনেক। আপনি তো ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটিরও আজীবন সদস্য। হ্যাঁ, আমি এটা আপনি জানেন কিভাবে? জানার কথা না তো, আমি বলিনি কোনো সময়, মাঝে মাঝে একটু জানতে হয়। আর যাই হোক, তো এগুলি তো আছে। এখন কিছুটা কমে গেছে আর কি, এই নেশাটা অনেক দূরে সরে আসছে আর কি। কারণ এখন এতই ব্যস্ত থাকতে হয় যে, আর এখন তো বিশেষ করে খুব একটা পাওয়া যায় না। সাকিব ভাই, আপনি আসলে রাজনীতির বাইরে, তবে আমি একটা কথা বলবো আর কোন গানের কথা যেটা বলবেন আর কি। দেখেন, গান তো আজকে আমরা শুনবো। স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পতন ঘটলে যে একটা সিনেমা হয়েছিল আর কি, আপনার মনে আছে কিনা আমি জানি না, দেখেছেন কিনা জানি না, হীরক রাজার দেশ, দেখেছিলেন আপনি সিনেমাটা? নিশ্চয়ই, খুবই বিখ্যাত একটা ইয়ে। তারপরে ওই রাজার তখন রশি ধরে মারো টান, রশি ধরে মারো টান, রাজা হবে খান খান। খান খান রাজা হওয়ার পরে যখন খান খান হয়ে গেল, তারপরে একটা সুন্দর গান ছিল কিন্তু, মানে প্রজাদের মধ্যে যে প্রশান্তি, এই প্রশান্তিটা আমার মনে হয় এবার উপলব্ধি করতে পারবে সবাই। কারণ আমরা খাল কাটতে গেলাম, খালের দুই পারে গাছ লাগাবো। বিরতির সময় হচ্ছে, আমরা কি এই গানটা শুনতে শুনতে বিরতিতে যাব না? আপনি শেষ করে নাকি, বিরতির পরেই বলি। না, আমরা গানটা শুনতে শুনতে বিরতিতে যাওয়ার সুযোগ আছে কিনা, মানে আপনি যে গানটার কথা বলছেন? না, আমি কিছু গল্প করে তারপর বলতাম আর কি। ও আচ্ছা, আপনি পুরো গান তাহলে আমরা একটু শুনি। আপনি ধরেন এই যে আমরা খাল কাটছি এখন, খাল এই 20,000 কিলোমিটার খাল কাটবো, সেখানে পানির উচ্চতা বাড়বে বা সেচের ব্যবস্থা হবে, এবং দুই পাশে আমরা এটা সুন্দর করে ড্রেসিং করে রেখে উপর দিয়ে গাছ লাগাবো, এবং একটা পরিবেশটা ওরকম থাকবে আর কি। জলাশয়, সেচ ব্যবস্থা, মাছের উৎপাদন, এবং এই মিলিয়ে সব মিলিয়ে গ্রামীণ একটা এই অবকাঠামোর মধ্যে যেটা একটা স্বস্তির পরিবেশ, হ্যাঁ, এটা চলে আসবে আর কি। তখন হয়তো গাছে গাছে পাখি থাকবে, ডাকবে। তো সেই কথাটা মনে হয় আর কি, যে ওই প্রজারা গান গাচ্ছিল তখন মনের আনন্দে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, গাছে গাছে পাখি ডাকে, কি শোভা চারিদিকে। এই যে একটা আনন্দ, এই আনন্দে আমার মনে হয় ঈদটা কাটবে। সাকিব ভাই, যেটি বলছিলাম যে যদি রাজনীতিবিদ না হতেন তাহলে আসলে কি হওয়ার ইচ্ছা ছিল?
না মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম ঝোঁক তো মানুষের তৈরি হয়। যেমন ছোটবেলায় আমাদের বাগান তৈরির একটা ঝোঁক তৈরি হলো। আগে কিন্তু মানে মফস্বল শহরগুলোতে বাড়ির সামনে জায়গা থাকতো, বাড়ির পেছনে জায়গা থাকতো, ফলে নানা ধরনের গাছ লাগানো, ফুলের গাছ লাগানো, এবং এটা একসময় মানে হয়ে এক ধরনের নেশায় পরিণত হয়েছিল। অন্য বাড়িতে এই গাছটা আছে, আমার বাড়িতে নাই, মানে সেটা একটা বেশ ব্যাপক মনোযোগের জায়গা তৈরি করে। আবার সময়ে ধরেন এই জিনিস হারিয়ে গেছে, কারণ একটু একটু যুক্ত করে এই যে এখন তো আসলে বাংলাদেশে নানান রকমের নতুন পরিকল্পনা হচ্ছে, আপনি পরিকল্পনা প্রতিমন্ত্রী, তাই বারবার আসলে আমার আপনাকে এই প্রশ্নটা করতে ইচ্ছে করে। গাছ লাগানোর যে পরিকল্পনার কথা প্রধানমন্ত্রী বলেছেন, সেখানে আসলে আমরা সত্যিকার অর্থে এগিয়ে যাচ্ছি কিনা? খুবই এগিয়ে যাচ্ছি। আপনি মানে এই 25 কোটি গাছ লাগানোর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ম্যানিফেস্টোতে, সেখানে এই বছরে আমরা এই সরকার যখন দায়িত্ব গ্রহণ করেছে তখন পর্যন্ত যে পরিমাণ গাছের চারা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সেটা সরকারের দিক থেকে প্রায় 2 কোটি, এবং বিভিন্ন নার্সারি থেকে যা আছে সেগুলো সংগ্রহ করার চেষ্টা হচ্ছে। তো এই দফায় হয়তো 5 কোটি বছরে যে গাছ লাগানো, সেটা হয়তো যদি সম্পূর্ণ 5 কোটি না হয়, আগামী বছরেই যাতে এটা 5 কোটি এমনকি তার চেয়ে বেশি হয়, তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এবং এই গাছগুলো পরিকল্পিতভাবে লাগানো হবে। এবং আমাদের যেটা ঘোষণা আছে যে মানে 1 child 1 tree, মানে একটা শিশু একটা গাছ সাথে তাকে একটা তাকে সম্পৃক্ত করা, বিশেষত শিক্ষার্থীদের দিয়ে গাছটা লাগানো এবং তাদের কাছে কিছুটা উদ্বুদ্ধ করা যে গাছটার পরিচর্যাও যাতে তার মনোযোগ থাকে। তাহলে যেটা হবে যে গাছ তো ধরুন আপনি 10টা গাছ লাগালে সাধারণত 5টা গাছ মরে যায়, টেকে না নানা কারণে, কিন্তু পরিচর্যা থাকলে আবার টেকার হার অনেক বেড়ে যায়। তো সেই জায়গা থেকে ওই পরিকল্পনাগুলো মানে শিক্ষার্থীদেরকে সংযুক্ত করা হচ্ছে, ভলান্টিয়ার অর্গানাইজেশন, এনজিও, এমনকি বিভিন্ন ছাত্র, বিভিন্ন গণসংগঠন, প্রত্যেককেই চেষ্টা করা হবে ইনভলভ করার জন্য, যাতে করে এটা একটা সামাজিক আন্দোলনে পরিণত হয়। এর বাইরে কি আপনার আসলে ছোটবেলায় খেলোয়াড় হওয়ার কখনো কোনো ইচ্ছা ছিল কি? হ্যাঁ, না আর ওইটার তো এসছেন। আমি আসলে আপনি এক প্রশ্ন থেকে আসলে আমার পরে এই পরিকল্পনার জায়গাগুলো না জানলেও নয়, সে কারণে আমার মাঝে মাঝে একটু জিজ্ঞাসা করতে ইচ্ছা হচ্ছিল। ব্যক্তিগত ইচ্ছার জায়গায় একটা সময় খেলাধুলার প্রতি ব্যাপক আগ্রহ ছিল, এমনকি খেলাধুলাকে একটা প্রফেশনালি দেখার চেষ্টা, অর্থাৎ মানে খেলোয়াড়ই হব, মানে সেখানে একটা সাকসেস তৈরির চেষ্টা, সেইটা মানে একটা সময় ঝোঁক তৈরি হয়েছিল। কিন্তু মানে পলিটিক্সের আগ্রহটাও আমার খুব শৈশব থেকে। ফলে 90 আন্দোলন যখন আমরা ভেতর থেকে আমাদের বলতে পারেন যে আমরা তার প্রোডাক্ট, 90 আন্দোলনের ভেতর থেকে আমরা বের হয়ে এসেছি। আমরা একদম যারা মানে লাখো লাখো কর্মী বলে না, লাখো লাখোরা আন্দোলনে যুক্ত হচ্ছে, আমরা সেই লাখের একজন আর কি। সেই জায়গা থেকে কিন্তু ওই আন্দোলন, ফলে দূরবর্তী জায়গায় কিন্তু আন্দোলনের প্রভাবটা ভিন্নভাবে উপস্থিত হয়। আন্দোলনে যারা কেন্দ্রে থাকে তাদের মধ্যে আন্দোলনের প্রভাব একরকম থাকে, আর আন্দোলনের যে আকাঙ্ক্ষা কিংবা আন্দোলন যে ছাপটা ফেলে, সেটা কিন্তু তার প্রান্তে যেয়ে পৌঁছে। তা আমরা প্রান্তে ছিলাম, তো আমরা 90-র যে অ্যাসপিরেশনটাকে সেটাকে কন্টিনিউ করতে চেষ্টা। তো আমার ওই সময় মনে হয়েছে যে রাজনীতিটাই আমার জন্য অনিবার্য ছিল। মানে এটা কে কোনটাতে যাবে সেটা তো নির্ভর করে যে আসলে তার ভেতরে একটা অনিবার্যতা তৈরি হয়। তা আমার 90 আন্দোলনে সে প্রকাশ করে দিয়েছে যে রাজনীতিটাই আমার অনিবার্য। নীলা ভাই, একটু অন্য জায়গাটাতে আসি, মানে একদম অন্যরকম একটা প্রশ্ন করি। সালামি তো আসলে পেতে নিঃসন্দেহে সবারই ভালো লাগে, কিন্তু এখন তো আসলে সালামি দিতে হয় বোধহয় বেশি, কিন্তু ভালো লাগাটা আসলে কোনটাই বেশি, সালামি দিতে না পেতে? এটাও আপনার সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এটা পরিবর্তন হয় আর কি। এখন দিতে ভাল লাগে, তখন দিতে ভাল লাগতো। তখন তো নতুন টাকা পেলেই ছোটবেলায় যে যত নতুন টাকা জমাতে পারতাম আর কি, সালামি পেয়ে ভাল লাগতো বেশি। এখন দিতে অনেক ভাল লাগে, এবং আমরা এই জন্য নতুন টাকা কিছু রেখে দিই। এই যারা সালামি নিতে চায় না, এখনকার ছেলে পেলে কিন্তু আগের মতো না, কিন্তু ডেকে ডেকেও দিতে হয় অনেক সময় আর কি। এই আসো আসো সালামি নাও, ঈদের সালামি। এই কালচারটা একটু বদলে গেছে, যার জন্য আগের মতো আর সেই দিনটা নাই। এখন একটু রোবোটিক, তারপরে আপনার মোবাইল, বাচ্চারা তো ব্যস্ত থাকে সবসময় ল্যাপটপ নিয়ে,
তারপরে তারপরে আসলে এই যে এত কর্মময় জীবন এবং এখন তো আসলে আপনাদের উপর নতুন দায়িত্ব, অনেক রকমের চ্যালেঞ্জ, অবসর সময় যখন পান তখন আসলে কি করতে ভালো লাগে? অবসর সময় এখন আমার ঘুম পাড়তে ভালো লাগে। আমি অবসর পেলেই আমার মনে হয় যে আমি ঘুমাই একটু। এখন আর সেই অবসরটা নাই আর কি, মানে অ্যাটলিস্ট আমি এই গভর্নমেন্ট ফর্মের পরের কথা বলছি আর কি। সাকিব ভাইয়ের কি ভালো লাগে অবসর সময় পেলে? না, এটা আসলে ঠিকই যে আপনি যেহেতু অবসরই পাচ্ছেন না, ফলে ঘুম তো একটা প্রয়োজনীয়, খুব জরুরি। ঘুম জমানো থাকে, ফলে বেশিরভাগ সময় ঘুমের ব্যাপারটা থাকে। আর এখন অবসর সময়ের খোঁজার চেষ্টা করি যে ঠিক এমন একটা জায়গাতে যাওয়া যেখানে আসলে ফ্রিলি কথাবার্তা বলা যাবে। মানে খ্যাতির বিড়ম্বনা তো আসলে থাকবেই। এখন আপনি টের পাচ্ছেন যে ধরেন আপনি যখন একটা দায়িত্বে থাকেন তখন আপনি আগে যেভাবে যা বলতে পারেন তা এখন একইভাবে বলতে পারেন না। আপনার প্রত্যেকটি আচরণ যেহেতু আন্ডার স্ক্রুটিনি, ফলে সেই জায়গাগুলো নিয়ে অতিরিক্ত সচেতন। মিলাদ ভাই, আমরা একদম শেষ দিকে চলে এসেছি। একটা লম্বা সময় বারবার আসলে যে কথাটা আজকে আমাকে তুলতে হচ্ছে সেটা হচ্ছে, যেহেতু আমরা বলছি যে নতুন আবহে আমরা ঈদ করছি, নতুন আবহে রাজনীতিতে আছি আমরা, যেই সময়ে আসলে আপনারা রাজনৈতিক নেতা হবার কারণে কিংবা শুধুমাত্র বিরোধী দলীয় মতাদর্শে রাজনীতি করেছেন বিধে আপনাদেরকে নানানভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে, জেলে আপনাদেরকে ঈদ কাটাতে হয়েছে, পরিবার ছেড়ে দূরে থাকতে হয়েছে, লুকিয়ে থাকতে হয়েছে, ওই জায়গাটি আসলে এইবারের এই সরকার গঠন করতে পারবে কিনা যে এরপরে সামনে ভবিষ্যতে কখনোই কোনো রাজনীতিবিদকে এভাবে ঈদ করতে না হোক? হ্যাঁ, সেটা আমাদের কাম্য। আমরা কামনা করি যে এরকম ঈদ যাতে আর কারো জীবনে না আসে বা এরকম কষ্ট যাতে না হয়। সেই জন্যই আপনি এগুলো উল্লেখ করেছেন ইতিমধ্যেই, দর্শকও শুনেছে যে আমাদের এই কালচারটাকে ফিরিয়ে আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতাদের কাছে দৌড়ে গেছেন এবং তিনি প্রথমেই যারা পরাজিত হয়েছেন বিভিন্ন আমাদের যে মাননীয় সংসদ সদস্যগণ, তাদের উদ্দেশ্য তিনি একবার বলেছিলেন যে আপনার উচিত হবে আপনার যিনি পরাজিত হয়েছেন তার কাছে আপনার আগে যাওয়া, পরাজিত লোক আপনার কাছে আসার না। বা আপনার সঙ্গে যদি মতবিরোধ থাকে নিজের দলের মধ্যেও, যে আপনি মনোনয়ন পেয়েছেন, আপনার কিন্তু যাওয়া উচিত যে মনোনয়ন বঞ্চিত হয়েছে তার কাছে। মনোনয়ন বঞ্চিত লোক আপনার কাছে আসবে না, আপনার উচিত আপনার যাওয়া। এই যে কালচারের পরিবর্তন, এটা কিন্তু ইতিমধ্যেই আমাদের মধ্যে সঞ্চারিত হচ্ছে এবং আমার মনে হয় এটা বজায় থাকবে, এমন দিন আর না আসুক, এটাই কামনা করি। অসংখ্য ধন্যবাদ ইমতিয়াজ মিলাত এবং জুনায়েদ সাকি, এবং আপনাদেরকে আরো একবার ঈদের শুভেচ্ছা। এই সময়টাতে আপনারা ডিবিসি কে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আজকের মতো বিদায় নিচ্ছি জি25 নিবেদিত ঈদের বিশেষ রাজকাহন থেকে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য।